স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। জয়পুরহাটের 5বিবি উপজেলার উছনা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 0 পয়েন্ট থেকে 30 গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় বিকেলে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। সকালে ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের 20 বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উছনা গ্রামের 0 পয়েন্ট থেকে 25 থেকে 30 গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এ ঘটনায় হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে উত্তেজনা বাড়ে। বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণের নির্মাণ সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হয়। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। মঙ্গলবার সরেজমিনে তদন্তে বিভিন্ন দলিল ও ডকুমেন্টস যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে কর ফাঁকির প্রমাণ পায় 15 সদস্যের একটি দল। সকাল থেকে গোপালগঞ্জে শুরু হয় অভিযান। ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের মাধ্যমে গোপালগঞ্জে 621 বিঘা জমির উপর সাভানা রিসোর্ট ও ইকো পার্ক গড়ে তোলার অভিযোগ ওঠে বেনজির আহমেদের বিরুদ্ধে। জানিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে দুদক তদন্তে নামে। গেল বছরের জুনে ইকো পার্কটি ক্রোক করে প্রশাসকও বসায় দুদক। তবে নথিতে ইকো পার্কের জব্দ করা সম্পত্তি ও তার দলিল খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের 15 সদস্যের একটি দল মঙ্গলবার গোপালগঞ্জে যায়। আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি। সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। চীনের অ্যানেস্থেসিয়া যন্ত্রে জার্মানির বিখ্যাত একটি কোম্পানির নামের স্টিকার লাগিয়ে অভিনব দুর্নীতি করা হয়েছে সিলেটের খাদিমপাড়া 31 শয্যা বিশিষ্ট হাসপাতালে। দুদকের অভিযানে জালিয়াতির প্রাথমিক প্রমাণও মিলেছে। জড়িত আছে সরকারি প্রতিষ্ঠান নিমিউ অ্যান্ড টিসি। এ বিষয়ে আরও তদন্তের জন্য কমিশনের রিপোর্ট পাঠানো হবে বলেই জানিয়েছে দুদক। তবে দায় নিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের রোগীকে অজ্ঞান করতে অ্যানেস্থেসিয়া অ্যান্ড ভেন্টিলেটর মেশিনে ব্যবহৃত হয় আইসোফ্লোরেন ভ্যাপোরাইজার। এবার জীবন রক্ষাকারী এই যন্ত্র কেনাকাটাতেও অভিনব দুর্নীতির প্রমাণ মিলল। এমন ঘটনা রাষ্ট্রের একমাত্র মেরামতকারী সংস্থা ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নিমিউ অ্যান্ড টিসির কেনাকাটায়। অভিযোগ, দেশের বিভিন্ন হাসপাতালে চীন থেকে আনা ভ্যাপোরাইজারের দাম 58,000 থেকে সর্বোচ্চ 80,000 টাকা হতে পারে। যদিও জার্মানির বিখ্যাত একটি কোম্পানির নামে স্টিকার লাগিয়ে দাম ধরা হয়েছে 2,50,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। সিলেটের খাদিমপাড়া 31 শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে এই অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। আগের যে মেশিন, সেই মেশিনের মধ্যে খোদাই করা ছিল। আর আজকে আমরা যেটা দেখেছি যে চায়না যেটা সরবরাহ করেছে সেটার মধ্যে নতুনভাবে স্টিকার লাগানো হয়েছে, যেটা অসামঞ্জস্যপূর্ণ। তবে প্রতিষ্ঠানটির দুর্নীতির দায় এড়িয়ে গেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই মেশিনেরই কিছু জিনিসপত্র কাস্টমাইজ করা হয়েছে, হেলোথনের বদলা আইসোফ্লোরেন দেওয়া হয়েছে, এইটা চেঞ্জ করা হয়েছে। তো ওই সময় মানে ওইগুলো আসলে চীনের না জার্মানির, এগুলো তো তদন্তে বাইর হবে। শিগগিরই চূড়ান্ত যাচাই বাছাই সম্পন্ন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এবার কঠোর অবস্থানে সরকার। প্রধান উপদেষ্টার পরামর্শে গঠিত হয়েছে 4 উপদেষ্টার বিশেষ কমিটি। আগামী 4 মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে অর্থ সরবরাহ বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন 3 উপদেষ্টা। জনগণের উপকারে না আসলে বন্ধ হতে পারে প্রকল্পও। প্রতি বর্ষায় তলিয়ে যায় বন্দরনগরীর অধিকাংশ এলাকা। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই থই থই করে পানিতে। ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয় লাখ লাখ টাকা। এবার দীর্ঘদিনের এই সমস্যার লাগাম টানতে চায় সরকার। গঠিত হয়েছে 4 সদস্যের কমিটি। চলমান প্রকল্পগুলো সরজমিনে পরিদর্শন ও বৈঠক করেছেন 3 উপদেষ্টা।
তবে প্রকল্পের অগ্রগতিতে ক্ষুব্ধ উপদেষ্টারা। 4 মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি দেখতে চায় সরকার। আগামী বর্ষেও চট্টগ্রাম শহর ডুবলে দায় মেনে নেবেন উপদেষ্টারা। ব্যবস্থা নেওয়া হবে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধেও। আমরা যদি ফেল করি তখন আমরা এটার জন্য দায় নেব এবং এর জন্য যারা দায়ী, যারা আমাদেরকে ফেল করতে বাধ্য হলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সবকিছুই আমরা সমন্বিত করে একটা ব্যবস্থায় যেতে চাই, যেখান থেকে আমরা এই যে জলাবদ্ধতার বিষয় থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণ পরিত্রাণ যাতে আমাদের হয়। প্রকল্পটা যদি আমরা দেখি মানুষের কাজে লাগছে তাহলে অব্যাহত থাকবে, আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। লোকবল সংকট, মামলা জটিলতা থাকলেও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি উন্নতি সম্ভব বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। শহরটাকে বাসযোগ্য করতে হলে, একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি করতে হলে আমাদের সবাইকে সমন্বিতভাবে সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আছে, সবাইকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে এবং একটা সুন্দর শহরে পরিণত করতে হবে। সেনাবাহিনী যে 2টা প্রকল্পের সাথে যুক্ত রয়েছে এখানে স্যার জলাবদ্ধতা নিরসনের জন্য, দেয়ার উইল বি ডিস্টিংক্ট চেঞ্জ ফর দি নেক্সট 4 মান্থ। নগরী জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 2টি, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড 1টি করে প্রকল্প বাস্তবায়ন করছে। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চালের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আসা 22,000 টন চালের খালাস প্রক্রিয়া দেখতে এসে তিনি একথা বলেন। আরও বলেন, ভারত, মিয়ানমার ছাড়াও পাকিস্তান এবং ভিয়েতনাম সহ বিভিন্ন দেশকে আমদানির জন্য বেছে নেওয়া হচ্ছে। যেসব দেশ থেকে আমদানি ব্যয় এবং সময় সাশ্রয়ী হবে সেসব দেশ থেকেই আমদানি করা হবে চাল। এবছর 10 লাখ টন চাল আমদানির পরিকল্পনার কথা জানান তিনি। এর আগে পতেঙ্গায় নির্মাণাধীন সাইলো পরিদর্শন করেন উপদেষ্টা। প্রায় 8 লক্ষ মেট্রিক টন চাল আসবে, মূলত ভারত, তারপরে আপনার মিয়ানমার, তারপরে ভিয়েতনামের সাথে আলাপ আলোচনা চলছে, তারপরে আপনার পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি প্রায় ফাইনাল পর্যায়ে আছে। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে, যে আমরা ওয়েলকাম করছি। কয়লা সংকট ও মেরামতের জন্য বন্ধ রয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক GM তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। গেল 3 দিন আগে কয়লার অভাব ও মেরামতের জন্য উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রটি কিছুদিন পরে উৎপাদনে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ কয়লা আসবে ও মেরামত কাজ সম্পন্ন হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। এর আগেও কয়লা সংকট ও যান্ত্রিক ত্রুটিতে মেগা প্রকল্পটির উৎপাদন একাধিকবার বন্ধ রাখা হয়। এ নিয়ে 7 বারেরও বেশি যান্ত্রিক ত্রুটি ও কয়লা সংকটে বন্ধ হলো তাপবিদ্যুৎ কেন্দ্রটি। পাবনায় অস্ত্রের মুখে জিম্মি করে আশ্রয়ণ প্রকল্পের 7টি ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে ভূমিহীন পরিবারগুলোর। সরকার পতনের পরপরই ঘটে বর্বরোচিত এই ঘটনা। স্থানীয় চেয়ারম্যানের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো প্রতিকার। রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্বপ্নের ঠিকানা। নেই চাল, খুলে নেওয়া হয়েছে দরজা জানালাও, কোনোটি গুড়িয়ে দেওয়া হয়েছে পুরোপুরি। এমন চিত্র পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকার মুজিব শতবর্ষের আশ্রয়ণ প্রকল্পের। দেখে বোঝার উপায় নেই, মাত্র 2 বছর আগে এখানে আশ্রয় পেয়েছিল ভূমিহীন 60টি পরিবার। সরকার পতনের পর জমিটি নিজেদের দাবি করে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। অভিযোগ, 8ই আগস্ট রাতে বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে চক্রটি। রাত্রি ওরা অস্ত্রশস্ত্র নিয়ে এসে সারে বাড়া আমার বাড়ি ঘর ইট পাটকেল সব কিছু ভাঙে চুরিলে তামানতে উচ্ছেদ করে দেখো বেটা শালারা তোর বাপ এনে জায়গা লাই তুই দিলে শালারা এনে যে বাড়ি ঘর বলে তাই। মাথা গোজার একমাত্র ঠাঁই হারিয়ে মানবেতর জীবন কাটছে ভুক্তভোগীদের। উচ্ছেদের বিষয়ে প্রশাসনকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বাড়ি ঘর নাই, কিছু নাই, বাদে বাড়ি ধরে লইছি, কোনে থাকবো আমরা। 5 তারিখে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর প্রথম অ্যাটাকটাই হয় এই আশ্রয়ণ প্রকল্পে। এই জন্য নির্বাহী স্যার মহোদয়, এসিলেন স্যার, আমার সদর থানার অসিত থেকে শুরু করে প্রতিটা স্টেপ আমি আমার কর্তৃপক্ষকে আমি অবগত করছি। আমি জানি না কোনো অদৃশ্য কারণে সবাই নিশ্চুপ। ঘটনার প্রায় 6 মাস পার হলেও জেলা প্রশাসন শুধু আশ্বাস দিয়েই দায়িত্ব পালন করছে। পুনর্নির্মাণ অথবা মেরামত করার বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। এখানে কি পরিমাণ খরচ হতে পারে এগুলো কাজ চলছে।
আশ্রয়ন প্রকল্পের জমি নিয়ে মামলা চলমান আছে দাবি করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে আকরাম পরামানিক, উম্মত পরামানিক, আক্কাস পরামানিক, ইসমাইল পরামানিক সহ স্থানীয় চক্রটি। অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। মিডল পেট্রোলিয়াম জেলের সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতল বাতাসের সাথে ঘন কুয়াশায় বেড়েছে জনমানুষের ভোগান্তি। দিনাজপুরে কনকনে শীতের দাপট চলছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন 10.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। প্রচণ্ড শীতে কাজে বের হতে পারছে না সাধারণ মানুষ। সরকারিভাবে ও স্বেচ্ছাসেবীরা শীতবস্ত্র বিতরণ করলেও তা অপ্রতুল। হিমেল হাওয়ায় নাকাল পঞ্চগড়ের মানুষ। রাত থেকে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। সকাল 6টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। কুয়াশার চাদরে ঢেকে আছে ঠাকুরগাঁও। শীতের তীব্রতা বাড়ায় জনজীবনে বেড়েছে ভোগান্তি। স্থানীয় আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আর চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কিছুটা কমে এসেছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি তো কয়েকদিন ধরে ঠান্ডা ভালোই চলতেছে। আর সন্ধ্যায় এবং সকালে রাত্রে ঠান্ডা অনেক বেশি। বয়স্ক লোক আমরা চলতে পারতেছি না, আমাদের শীতের প্রয়োজন, শীতের কাপড়ের প্রয়োজন। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।